নমস্কার। প্রথমেই আমার শ্রোতা বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নানান কাজের চাপে একটা লম্বা বিরতি হয়ে গেছে। ইতিমধ্যেই অনেকে আমার কাছে জানতে চেয়েছেন কি হলো, হঠাৎ গল্প পড়া বন্ধ হয়ে গেল কেন, আর নতুন কোনো গল্প আসছে না। আসলে সত্যি এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। তো আজকে আমার গল্প পাঠের আসরের ৫৪তম গল্প, খুব সুন্দর একটা গল্প আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। অনেকদিন ধরেই অনুরোধ পাচ্ছিলাম সত্যজিৎ রায়ের লেখা কোনো গল্প শোনানোর জন্য। তো আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা, আমার ভীষণ পছন্দের গল্প এবং অবশ্যই আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আমি নিশ্চিত। অনাথবাবুর ভয়। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি রঘুনাথপুর যাচ্ছি হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি আমি। গত কমাস ধরে কাজের চাপে দম বন্ধ হবার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার আবার একটু আধটু লেখার শখও আছে এবং দু একটি গল্পের প্লটও মাথায় ঘুরছিল। কিন্তু এত কাজের মধ্যে কি আর লেখার ফুরসত জোটে? তাই আর ৭-৫ না ভেবে 10 দিনের পাওনা ছুটি আর দিস্তাখানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, এখন প্রশ্ন, এত জায়গা থাকতে হঠাৎ রঘুনাথপুর কেন? তারও অবশ্যই একটা জবরদস্ত কারণ আছে। কারণ ওখানে বিনা খরচায় থাকা এবং খাবার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের বাড়ি রয়েছে রঘুনাথপুরে। তো সেদিন কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, আমিও যেতুম, কিন্তু আমার আবার এদিকের কাজের ঝামেলা, বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধে হবে না, আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে ও বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক, আর আমার ঠিক পাশেই বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। মেটে খাটো মানুষটি, বয়স বছর 50 হবে আন্দাজ। মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, চোখের চাউনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য একেবারে সেজে গুজে তৈরি হয়ে বসে আছেন। ওরকম কোট, ওই ধরনের শার্টের কলার, আর ওই চশমা, বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করতে ভদ্রলোক কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এটাও হতে পারে যে ট্রেনের শব্দের জন্য তিনি হয়তো আমার প্রশ্নটাই ঠিকমতো শুনতে পাননি। বীরেনের পৈতৃক ভিটেটি দেখে মনটা খুব খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই হয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও তাদের চিলে কোঠার ঘরটি বেছে নিলাম। কারণ আলো, বাতাস এবং নির্জনতা
তিনটেই ওখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকাবাবু, এই তো কুণ্ডুবাবুর দোকান 5 মিনিটের পথ, সেখানে গেলেই তুমি তোমার সব জিনিস পেয়ে যাবে খন। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটি একটি বেশ ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিতভাবে বলছেন, অয় বাপু, এ তো আর আমার শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। বিশেষ করে হলধর দত্ত যখন আমার অন্তরঙ্গ বন্ধু ছিল, আর তার মৃত্যুর জন্যে আমিও যে কিছু অংশে দায়ী সেই বিশ্বাস আমার আজও যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে আরও 2-1টা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন ফেরে না। শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ, আরও 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। তা গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে পড়ে আছেন। তার চোখ চাওয়া, দৃষ্টি ওই কড়ি কাঠের দিকে, আর সেই দৃষ্টিতে ভয়ের যা নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি বা ভাববো বলুন? গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, সাপের ছোবল নেই। আপনারাই বলুন, এখন কি বলবেন? আরও মিনিট 5 দোকানে থেকে আলোচনার বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই, রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটা 200 বছরের পুরাতন ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসে দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্রমশাই হাসি মুখে দাঁড়িয়ে। আমায় দেখে বললেন, শুনছিলেন নাকি ওদের কথাবার্তা? বললাম, হ্যাঁ, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি বলুন তো? ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না ভাই। তা বলছি, একবার দেখে আসবেন নাকি? কি? হ্যাঁ, ওই বাড়িটা। দেখে আসবো মানে? না, সেরাম কিছু নয়, এই বাইরে থেকে একটু দেখে আসা আর কি। বেশি দূর তো নয়, বড় জোর মাইলখানেক। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এই জোড়া শিবের মন্দির ছাড়িয়ে ডান হাতির রাস্তা দিয়ে ঘুরে
ওয়াটাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরেই বা করব কি, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটি দেখা যেতে থাকে পৌঁছনোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্ন প্রায় নহবতখানা। ফটকের ভেতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর একটা ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ি আর ফটকের মাঝখানের এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটি ভারী অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পড়ন্ত রোদ তার শ্যাওলাবৃত দেয়ালে। মিনিটখানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুরে আসার একমাত্র কারণই হলো ওই বাড়িটা। বটে? আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি, আমি কলকাতায় থাকতে থাকতেই সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলে এখানে চলে এসেছি। আপনি সেদিন আমাকে ট্রেনে ওই রঘুনাথপুর আসার কারণটা জানতে চাইছিলেন। আমি কোনো উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পেছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে এত দূরে? বলছি মশাই, ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি এখনো আপনাকে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। আর শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়ারুল, ভূতুইজম মানে ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইতে যা লেখা আছে তার প্রায় সবটাই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে আমাকে এসব বই পড়ার জন্যে। তারপরেই পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করেছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ মশাই? তবে এটুকু বলতে পারি যে এদেশে এ ব্যাপারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হলো না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু আর কিছুক্ষণ চুপ করে থেকে তারপর হঠাৎ বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি মশাই? আগে হ্যাঁ। আর সেসব কীরকম জায়গা জানেন? এই ধরুন জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাশী, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই। 56টা ডাকবাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি।
এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, কিন্তু কি জানেন, ভূত আমায় বরাবর ফাঁকি দিয়েছে। হয়তো যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি মশাই বরাবর হতাশ হয়েছি। এই মাদ্রাজে ত্রিচিনপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল মশাই। এই কিরকম জানেন, অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই। যতবারই মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি, ততবারই কে যেন পুঁদিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষে 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। আর কলকাতায়, বুঝলেন, এই কলকাতায় একবার ওই ঝামাপুকুরে এক হানাবাড়িতেও একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল আমার। এই আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ এই বাড়িটায় একটা অন্ধকার ঘরে এই ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটি চুলও নেই, একেবারে মসৃণ, মাথা জোড়া টাক। এ কি আমার মাথা, না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি? না, কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। টর্চটা জ্বালিয়ে আয়নায় দেখি, না, টাকের কোনো চিহ্ন মাত্র নেই। আমার যেমন চুল তেমনই রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ঘটনা ছাড়া আর কোনো ভুতুড়ে অভিজ্ঞতা আমার এই এত চেষ্টা করা সত্ত্বেও হয়নি। তাই ভূত দেখার আশা প্রায় একেবারে ছেড়েই দিয়েছিল। এমন সময় একটা এই পুরনো বাঁধানো প্রবাসী পত্রিকাতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একবার শেষ চেষ্টা করে দেখি। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। অনাথবাবু তার ট্যাঙ্ক ঘড়িটা দেখে বললেন, আজ 5:31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন রোদ থাকতে থাকতে একবার ভুতুড়ে ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধ হয় খুবই সংক্রামক, কারণ আমি তার প্রস্তাবে কোনো আপত্তি করলাম না। বরঞ্চ বাড়ির ভিতরটা, বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য আমারও বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির। 100-150 বছরের কত উৎসব, কত অনুষ্ঠান, কত পুজো পার্বণ, যাত্রা, কত কথা এইখানে হয়েছে, তার কোনো চিহ্নই আজ আর নেই। উঠোনের 3 দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটা ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমনই অন্ধকার যে অনাথবাবুকে তার কোটের পকেট থেকে টর্চ বার করে জ্বালতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের ব্যূহ ভেদ করে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এই বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম, বাঁদিকের ঘরখানাই হলো সেই উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, চলুন, আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, অযথা সময় নষ্ট করব না, চলুন এগোই। এখানে বলে রাখি,
বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, মানে যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটি উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরের দরজাটা ভেজানো ছিল। অনাথবাবু যখন তার হাতের তর্জনী দিয়ে খুব সন্তর্পণে ঠেলে দরজাটা খুলছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা ছমছম করছিল। কিন্তু ঘরের ভেতর ঢুকে অস্বাভাবিক কোনো কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে এ ঘর বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটি বিরাট টেবিল, তবে তার কেবল পায়া চারখানাই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানালার দিকে একটি আরাম কেদারা। অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ। তার একটি হাত ও বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই। কাঠের ডান্ডাটি ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটি খাঁজকাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করছেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজ ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি দু একবার বেশ জোরে জোরে নিঃশ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সেই গন্ধ ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই, ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বাঁ হাতের তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এ গন্ধ আমার চেনা গন্ধ। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী। তবে বাবাজি দেখা দেবেন কিনা সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন এখন ফেরা যাক। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না, কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমার বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে যেন আমার এই প্ল্যানের কথাটা বলবেন না মশাই। এদের কথাবার্তা যা শুনলুম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের জানালে পরে হয়তো একটা বাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরও একটা কথা, আপনাকে আবার আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না যেন। এসব ব্যাপার বুঝলেন কি না, এই একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে সেই হালদার বাড়িতে, হালদার বাড়ির ওই উত্তর পশ্চিমের ঘরটায়। আর রাত্রে অনাথবাবুর কি অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাক্স আর হাতে সেই কালকের 3 সেলের টর্চ।
ফটক দিয়ে ঢোকবার আগে কোটের দু পকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, এই দেখুন, একটিতে রয়েছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল, মানে শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর দ্বিতীয়টিতে হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে নিশ্চিন্তি। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটু সেলাম ঠুকে বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। সে রাত্রে একদমই ভালো করে ঘুম হলো না আমার। তাই ভোর হতে না হতেই ভরদ্বাজকে বললাম আমার থার্মোফ্লাক্সে দুজনের মতো চা ভরে দিতে। চা এলে পর ফ্লাক্সটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে গিয়ে দেখি কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় উঠে যাব তাই ভাবছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, আরে ও মশাই, এই যে এদিকে এদিকে, আমি এদিকে, দাঁড়ান দাঁড়ান যাচ্ছি। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যেস কিনা। ফস করে কালকে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকলো আমার। তাই বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ির ভিতরে যাবেন? চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, আপনার খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ মানে তা তা একটু হচ্ছে বই কি। বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল, মানে আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। হ্যাঁ, আসলে কি জানেন, অনেক সময় হয় কি, ওই ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে উপদ্রবের আশঙ্কা অনেক বেশি থাকে। যাই হোক, দেখলুম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছু নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা রয়েছে সেগুলো একবার করে দেখে নিলুম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ কিছু পড়ে থাকার কথা নয়। একটা ঘরে কিছু আবর্জনা আর আরেকটার কড়িকাঠে ওই গুটি চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুড়গুলো আমায় দেখে নড়ল না, আমিও আর তাদের ডিস্টার্ব করলুম না। তারপর 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলুম। সঙ্গে করে একটা ঝাড়ও এনেছিল, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটা ঝেড়ে পুচে সাফ করলুম। কতদিনে ধুলো জমেছিল কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল বলে জানলাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তাই বারান্দার দরজাটাও খোলা রাখলুম। তারপর টর্চ ও ফ্লাক্সটা মেঝেতে রেখে ওই বেত ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও আরও অনেক বেয়ার অবস্থায় বহুবার রাত কাটিয়েছি।
তাই আর কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সঙ্গে গন্ধটাও ক্রমশই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনিতে খুব ঠান্ডা মেজাজের মানুষ মশাই, এই সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভেতর ভেতর বেশ একটা উত্তেজনা অনুভব করছিলাম। সময়টা ঠিক বলতে পারি না, তবে মনে হয় এই 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিটখানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়েই বেরিয়ে গেল। তারপর কখন যে শেয়াল ঝিঁঝির ডাক থেমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। হঠাৎ ঘুমটা ভাঙল একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং ঢং করে 12টা বাজল। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও 2টো জিনিস লক্ষ্য করলুম। এক, আমি আরামকেদারায় সত্যিই খুব আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর 2, আমার মাথার উপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে, এবং কে জানি সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি অবাক হয়ে এসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো, অমাবস্যার রাত্রিরে কি করে কি জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে আসছে একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আড়বোলা রেখে গেছে, আর তা থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, হ্যাঁ, শুনে তো ভালোই লাগছে। আপনার রাতটা তাহলে মোটামুটি আরামেই কেটেছে। আমার প্রশ্নটা শুনে অনাথবাবু হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু ঠোঁটের কোণে সে হাসিটি নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ঘরটায় গেলেন তখন ওই কড়িকাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম, না, তেমন ভালো করে দেখিনি বোধহয়, কিন্তু কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথা বললেন, আমার আর ভূতের পেছনে ধাওয়া করতে হবে না সতীশবাবু, আর কোনোদিনও নয়। সে শখ আমার মিটে গেছে। কথাটার মানে ঠিক বুঝতে না পেরে একটু অবাক হয়েই জিজ্ঞেস করলাম অনাথবাবুকে, তার মানে? কিন্তু তার কোনো জবাব দিলেন না। বারান্দা দিয়ে যাবার পথে একবার ঘড়িটার দিকে চেয়ে দেখলাম, সেই রকমই ভাঙা অবস্থা। ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, চলুন। দরজাটা ভেজানো ছিল,
আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীরে একটা বিস্ময় ও আতঙ্কের শিহরণ খেলে গেল। বুট জুতো পরা ও কে পড়ে আছে মেঝেতে? আর বারান্দার দিক থেকে কার অট্টহাসি হালদার বাড়ির আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার শরীরের রক্ত জল করে জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি? যখন জ্ঞান হলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পাশে দাঁড়িয়ে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমায় চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যিস সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নইলে যে কি দশা হতো আপনার কি জানি। ওখানে কে ছিলেন কোন আক্কেলে মশাই? আমি বললাম, অনাথবাবু যে রাত্রে। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু? কাল যে অতগুলো কথা বললুম, সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যিস আপনিও তার সঙ্গে রাত কাটাতে যাননিও বাড়িতে। দেখলেন তো ওর অবস্থাটা? হলধরের যা হয়েছিল ওরও ঠিক তাই, মরে একেবারে কাঠ, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না, মরে কাঠ নয়, মরে কি হয়েছে ননাথবাবু তা আমি জানি। কালও সকালে গেলে দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূর্ব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন হাতে হাসতে হাসতে বেরিয়ে আসছেন তিনি। নমস্কার, শেষ করলাম আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা অনাথ বাবুর ভয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, পাশে থাকুন, আর শুনতে থাকুন বাংলা সাহিত্যে আপনার প্রিয় লেখকের আপনার পছন্দের গল্পগুলো আমার গল্প পাঠের আসর শাল্টুদার গপ্পতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন শাল্টুদার গপ্প। নমস্কার, ধন্যবাদ।